সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বাজেটকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত বিএনপির। এবারে জানাবো ১২০ কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। জানাবো এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করেছে। এবারে জানাবো উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মাইম্যানরা ধরাশয়ী হয়েছেন। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীরা অর্থাৎ তাদের মাইম্যানরা এবার নির্বাচনে বিপুলভাবে পরাজিত হয়েছেন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জোটের নেতারা। জোটকে অল্প কিছু আসন ছেড়ে দেওয়া হলেও ওই প্রার্থীদের জন্য আওয়ামী লীগ কাজ না করে তাদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ নেতাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার জার্মানিতে উঠল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি। ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার দেশটিকে স্বীকৃতির দাবি জানিয়েছে জার্মানির বিরোধী দল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাজেটকে ঘিরে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের ইঙ্গিত। আগামী ৫ই জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী জাতীয় সংসদে এদিন বাজেট পেশ করবেন বলে জানা গেছে। অর্থনৈতিক সংকট, নানা রকম অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে এবারের বাজেটের দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী। আর বিরোধী দলগুলো এ বাজেটকে ঘিরেই সরকার বিরোধী মুখ থুবড়ে পড়া আন্দোলন নতুন করে শুরু করবার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। বিরোধী দলগুলোকে নিয়ে একের পর এক বিএনপি বৈঠক করছে এবং একটি যৌথ আন্দোলনের রূপ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিরোধী দলগুলোর সূত্রে জানা গেছে তীব্র অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতে অনিয়ম, অর্থ পাচার ইত্যাদি বিষয়গুলোকে একাট্টা করে বাজেট ঘোষণার পরপরই সরকার বিরোধী আন্দোলন নতুন করে শুরু করবার প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২ বছর আগে বিএনপি নেতৃত্বে বিরোধী দলগুলো স্ব অবস্থান থেকে আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনে যথেষ্ট গতি এসেছিল। কিন্তু গত ২৮শে অক্টোবর বিএনপির ভুল রাজনীতি এবং আকস্মিকভাবে হঠকারিতা দলটিকে বিপর্যস্ত করে ফেলে। এই ভুল রাজনীতির কারণে আন্দোলনের প্রতি মানুষের যেমন সমর্থন সহানুভূতি ছিল তা উবে গেছে। ২৮শে অক্টোবরের পর থেকে বিএনপির আন্দোলন বিপর্যস্ত এবং ৭ই জানুয়ারি নির্বাচনের পরে এই আন্দোলন মুখ থুবড়ে পড়ে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি নেতাকর্মীরাই অনাগ্রহ দেখান। তারা এখন হতাশাগ্রস্ত। কিন্তু আবার নতুন করে আন্দোলন শুরু করবার জন্য বিএনপি গত কিছুদিন ধরে চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে সম্ভাবনা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছিল, তারা নতুন করে আন্দোলনের জন্য একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং সেই আলাপ আলোচনায় সরকারের বিরুদ্ধে কি কি বিষয় নিয়ে আন্দোলন করা যায় সে নিয়েও আলোচনা হয়েছে। প্রথমত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, এই বিষয়টিকে তারা সবচেয়ে সামনে নিয়ে আসতে চায়। দ্বিতীয়ত, সারা দেশে বিদ্যুৎ সংকট। তৃতীয়ত, ব্যাংকিং খাতে নৈরাজ্য, তাদের ভাষায় লুটপাট। চতুর্থত, দুর্নীতি এবং পঞ্চম, অর্থ পাচার। এই বিষয়গুলো নিয়ে তারা সারা দেশে সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করতে চায়। তবে কর্মসূচির ধরন নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে। কেউ কেউ মনে করছেন যে বিরোধী দলের কর্মসূচিতে বৈচিত্র্য আনা দরকার। এমন ধরনের কর্মসূচি দেওয়া দরকার যে ধরনের কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হতে পারে। কৌশলগত কারণে বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিকে সামনে আনতে রাজি নয়, কারণ তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে তারা জনগণের ভোগান্তি এবং জনদুর্ভোগের বিষয়গুলোকে সামনে আনতে চায়। ১২০ কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫শে মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া অধিদপ্তর। পরের দিন ২৬শে মে সন্ধ্যায় রেমাল নাম দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ভারতের আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে
এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী 25 মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা বলা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং এনসিই ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি এবং এমইডি বলছে ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে 26 মে বিকাল 5টা 30 মিনিট থেকে 27 মে রাত 2টা 30 মিনিটের মধ্যে। রেমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকে ঠিক করা থাকে। 2020 সালে ভারতের আবহাওয়া দপ্তর 169টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকে এবারের ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। যখন এই ঘোষণা আসবে তখন বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে। এমপি আজিম হত্যা দেশের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছু লোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ার কারণে অধিকাংশ মানুষ গরিব। এই দুর্মূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখ চেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই আজকে বাজারে চরম নৈরাজ্য। শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবনযাপন করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। শ্রমজীবী পরিবার এক বড় অংশের খাদ্য গ্রহণ কমে গেছে। বিকালে রাজধানী সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সংগঠকের সভায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, ভারতের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যার একদিকে খুব বড়। তিনি বলেন, ভারতের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুবই দুঃখজনক। অন্যদিকে এই ঘটনা দেশের আন্ডারওয়ার্ল্ড এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা এবং তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইন প্রণেতাদের একাংশ এবং রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান এবং বিত্তশালীরা চোরা কারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধে সংযুক্ত হয়েছে সেই সম্পর্কে নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে। তিনি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেপ্তার, বিচার এবং হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের মাইম্যানরা ধরাশয়ী। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থী অর্থাৎ তাদের মাইম্যানরা এবার নির্বাচনে বিপুলভাবে পরাজিত হচ্ছেন। সারা দেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এবং হেভিওয়েট নেতাদের পছন্দের প্রার্থীকে হারিয়ে দেওয়ার উৎসব শুরু করেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পছন্দের প্রার্থী পরাজিত হয়েছেন। এই পরাজয়ের সূত্র ধরে এলাকায় বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সহিংসতার ঘটনাও ঘটেছিল। টাঙ্গাইলে আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের ছোট ভাই উপজেলা নির্বাচনে পরাজিত হয়েছেন। বরিশাল আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আবুল হাসনাত আবদুল্লাহর পছন্দের প্রার্থী উপজেলা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। সাবেক অর্থমন্ত্রী এবং কুমিল্লা থেকে নির্বাচিত আওয়ামী লীগ এমপি আহমা মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। তিনি উপজেলা নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেছেন। গোপালগঞ্জের মুকসুদপুরে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের পছন্দের প্রার্থী আবুল কাশেম রাজু পরাজিত হয়েছেন। এ নির্বাচনের জন্য তিনি ব্যাপকভাবে প্রচারণায় অংশ নিয়েছিলেন। এভাবে সারা দেশে যেখানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের স্বজনদের প্রার্থী করেছেন, সেখানে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। এরকম ঘটনা ঘটেছে প্রায় সর্বত্র। এটি আওয়ামী লীগের তৃণমূলের শক্তির জয় বলে অনেকেই মনে করছেন যে এটা আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের বার্তাও বটে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার জার্মানিতে উঠল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার দাবি। ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার সেটিকে স্বীকৃতির দাবি জানিয়েছে জার্মানির বিরোধী দল। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির উগ্র বামপন্থী বিরোধী দল দ্য লেফট সরকারের কাছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দলটি এ দাবি জানায়। পাবলিক ব্রডকাস্টার এমডিআরকে পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া উচিত, কেননা কেবল ফিলিস্তিন রাষ্ট্রই হামাস এবং অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবেলা করতে পারে। এ সময় তিনি সংসদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উপস্থাপনের কথা জানান। গ্রেগর গিসি বলেন,
ইসরায়েলের চেয়ে হামাস এবং অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল কেবল সামরিকভাবে এটি করতে পারে, কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবেলা করতে পারে। আইন প্রণেতা জোর দিয়ে বলেন, হলোকস্টের কারণে ফিলিস্তিনিদের স্বীকৃতির পক্ষে কথা বলার ব্যাপারে জার্মানিতে বিশেষ বিধিনিষেধ আছে। তিনি বলেন, এমন অনেক দেশ আছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের ট্রেন মিস করা উচিত হবে না। এ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত। তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা কেবল ফিলিস্তিনিদের নয়, ইসরায়েলকেও নিরাপত্তা দেবে।